জিয়াউর রহমান বীরুত্তম, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, ইতিহাসের এক ক্ষণজন্মা পুরুষ। মহান এই রাষ্ট্রনায়কের আজ ৪৪তম শাহাদাত বার্ষিকী। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি যে কথা বলতে চাই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মময় জীবন নিয়ে এবং সমসাময়িক নানা প্রসঙ্গে। আলোচনাটা শুরু করতে চাই মোফাজ্জল করিম স্যারকে দিয়ে। স্যার, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার অবদান সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি আমার পরিচিতি তুলে ধরতে আপনি বলছেন রাষ্ট্রদূত। সাবেক বটে রাষ্ট্রদূত ছিলাম, তবে বেশি দিন না, অল্প দিন, এবং সেটা ইউকেতে, লন্ডনে। আমি কিন্তু সিভিল সার্ভিসের লোক, সারা জীবন আমার সিভিল সার্ভিসে কেটেছে। এবং জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আমার পরিচয় এবং তার সঙ্গে একসঙ্গে কাজ করার সৌভাগ্য, এটা ওই সিভিল সার্ভিসের সূত্রে। অর্থাৎ আমি যখন কুষ্টিয়াতে ডিসি ছিলাম, খুলনাতে ডিসি ছিলাম, সর্বশেষ 82 দিকে, 80 সালের দিকে না, উনি মারা যান যখন 81 সাল। তার আগে থেকে আমি বৃহত্তর ঢাকা জেলার ডিসি। সেই সময়ে জিয়া রহমান সাহেবের সঙ্গে একত্রে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তাকে খুব কাছে থেকে দেখেছি, বিশেষ করে ঢাকায় যখন ছিলাম। কারণ ঢাকার ডিসিকে প্রায় এই ধরুন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠতা হয় আর কি, মোটামুটি। তো আপনি যেটা জানতে চাচ্ছেন যে ওনার কোন, বিশেষ করে কোন আসপেক্টটা, কোন দিকটা? আমি যেহেতু আপনি সিভিল সার্ভিসে ছিলেন, তার আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার যেই অবদান সেটাই আচ্ছা বলবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, স্বাধীনতার পরে থেকেই বাংলাদেশকে গড়ে তোলার জন্যে হয়তো বিভিন্ন প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো সবটাই মোটামুটি ধরুন রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা এটার নেতৃত্ব দিয়েছেন, চলেছে। স্বাধীনতার পরে থেকে বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন, শেখ মুজিবুর রহমান, ততদিন পর্যন্ত ওইভাবেই চলেছে। আর এই প্রচেষ্টাগুলো ছিল, উন্নয়নের প্রচেষ্টাগুলো সমস্তই ছিল এগুলো প্রশাসনিক বা ধরুন সরকারি উদ্যোগ, প্রশাসনিক উদ্যোগ। জনগণের সম্পৃক্ততা বলতে যা বোঝায় এটা কিন্তু ছিল না। তো আমার সৌভাগ্য হয়েছিল জিয়াউর রহমান সাহেব যখন এই দেশের শাসনভার যখন তার উপর অর্পিত হলো, তিনি যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তখন থেকে আমি তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে এবং একসঙ্গে কাজ করার সৌভাগ্য। এই প্রথম আমি লক্ষ্য করেছি সেই সময়, এবং এখন যখন এর স্মৃতিচারণ করি তখন ওটাই আমার কাছে বেশি বাজে, কি যে জিয়াউর রহমান সাহেব কোনো রাজনৈতিক নেতা হিসাবে কিন্তু এই দেশ গড়ার কাজ শুরু করেন নাই। তিনি দেশ গড়ার কাজে যখন সম্পৃক্ত হন, তখন প্রথমত মূলত তিনি একজন সৈনিক ছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তা। পরে শাসনভার যখন গ্রহণ করলেন, তখন দেশের ভাগ্যটা বদলে গেল বা বদলাতে শুরু করলো, বলবো কীরকম। তিনি আর ওই শুধুমাত্র সরকারি প্রচেষ্টা, প্রশাসনিক কর্মকর্তা আমাদের মতো যারা, তাদের উপরে বা ইয়ে করে এটাতে ভরসা করলেন না। তিনি সেনাবাহিনীর লোক হয়েও কিন্তু যেভাবে দেশ পরিচালনা করলেন, তাতে মনে হচ্ছিল তিনি আসলেই একজন, মানে যাকে বলে জনগণের নেতা, জনগণের মানুষ, গণমানুষের নেতা। তার কারণ এমন নয় যে একটা উদ্যোগ, একটা প্রোগ্রাম, একটা কর্মসূচি কিছু সচিবালয়ে প্রণীত হলো বা তার মন্ত্রণালয়ে পরিণত হলো, তারপরে এটা সার্কুলার আকারে প্রজ্ঞাপন চলে গেলো আমাদের কাছে,
আমরা ইয়ে করলাম, তা নয়। তার মডেলটা, তার চিন্তাধারাটা ছিল সম্পূর্ণ জনসাধারণের উপর নির্ভর করে এবং গণমানুষের নেতা বলতে যা বোঝায় তাই। যার ফলে তার প্রধান কর্মসূচি যেগুলো দিয়ে একটা জাতিকে সম্পূর্ণ রকমভাবে উদ্বুদ্ধ করলেন, একটা কর্মযজ্ঞ শুরু হলো তার আমলেই কিন্তু স্বাধীনতার পরে। সেটা ধরুন ৭৮ ইংরেজি দেখে, এবং সেটা সব কিছুই নির্ভরশীল ছিল জনগণের উপরে, তাদেরকে সম্পৃক্ত করার উপরে। এটা ভাবতে অবাক লাগে যে ভদ্রলোক সেনাবাহিনীর একজন পদস্থ কর্মকর্তা ছিলেন, এমনকি আমাদের মতো ধরুন আমলা বা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না, কারণ আমাদের একটা সুযোগ ছিল সাধারণ মানুষের কাছে যাওয়ার, সাধারণ মানুষের কে সঙ্গে নিয়ে কাজ করার, কিন্তু সেনাবাহিনীর তো সেটা নাই। তবুও তিনি যখন এই দেশের উন্নয়নের ধারা শুরু করলেন, যেটা বস্তুতপক্ষে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তিনিই ছিলেন প্রথম রূপকার, এই দেশের উন্নয়নের রূপকার ছিলেন। আর তার উন্নয়নের মূল মন্ত্র ছিল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা। তার সবগুলো, তার কর্মসূচি যেগুলো ছিল সেগুলোর মধ্যে সবটাতেই তাই ছিল। এবং এটাতে আমি অনেকটা মিল পাই গণচীনে যখন স্বাধীনতার পর মাও সেতুং যখন তার দেশে বড় বড় প্রজেক্ট ইত্যাদি সব জনগণের নির্ভরশীল ছিল। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো স্যারের কাছে। স্যার, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, জেট ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, এবং বলা হয়ে থেকে তার যে জেট ফোর্স ওই অঞ্চলটাই দিয়ে সবচেয়ে বেশি আপনার যুদ্ধ হয়েছে, এবং তিনি সামনে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন। এবং স্বাধীনতার পরে তিনি, মুক্তিযুদ্ধের পরে তিনি সেনাবাহিনী পুনর্গঠনেও তিনি ভূমিকা রেখেছেন, এবং ৭ নভেম্বর সিপিআই জনতা বিপ্লবের মধ্য দিয়ে তিনি দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন। এই যে পুরো প্রেক্ষাপট, এ সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে যিনি আজকে আলোচক হিসাবে আছেন, তিনি নিজের পরিচয় বলেছেন, একজন বাংলাদেশের অত্যন্ত সফল একজন সিভিল সার্ভেন্ট তিনি ছিলেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথেও তার কাজের অভিজ্ঞতা তিনি স্মৃতিচারণ কিছু করেছেন। তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শককেও। আমি প্রথমেই আপনি যে কথাটি বলেছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একাধারে স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং একই সাথে একজন সফল রাষ্ট্রনায়ক, আজ তার ৪৪তম শাহাদাত বার্ষিকী। বিএনপি তার অঙ্গ সংগঠন সহ বাংলাদেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করছে, এবং বাংলা ভিশনও আজকে তার সম্মানে আমাদের এই আলোচনায় প্রধান আলোচ্য সূচি রেখেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্কে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা জানি যে তিনি একজন পেশাদার সৈনিক ছিলেন। ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে তিনি যোগ দিয়েছিলেন, এবং সেই পাকিস্তান সেনাবাহিনীতে তিনি অত্যন্ত সাফল্যের সাথে তিনি একজন পেশাদার সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬৫ সালে যখন পাক ভারত যুদ্ধ হয়, সেই পাক ভারত যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একটা ইউনিটের তিনি কমান্ডার ছিলেন, আলফা ইউনিটের কমান্ডার হিসাবে তিনি ক্যামারকানের যে যুদ্ধক্ষেত্র, সেখানে অসামান্য অবদান তিনি রেখেছিলেন। হ্যাঁ, খামকেরান এর যে যুদ্ধের যে ফ্রন্টটা ছিল সেইখানে, এবং সেই যুদ্ধে তার কৃতিত্বর স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার তাকে সেনাবাহিনীতে হেলালে জুরাত পদবি দিয়ে সম্মানিত করেছিলেন, তাকে সম্মাননা প্রদর্শন করেছিলেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় পরবর্তীতে আমরা জানি যে ২৫ মার্চের যে ক্র্যাকডাউন হলো আমাদের, যখন শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হলেন, জাতি যখন একেবারেই মানে কিং কর্তব্য বিমূর কি হবে, সেই সময় তিনি চট্টগ্রামে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি ছিলেন, সেখানে তিনি তার সহকর্মী সেনাবাহিনীর মধ্যে প্রথম কিন্তু ২৫ মার্চ রাতেই তিনি উই রিভোল্ট বলে একটা বিদ্রোহ তিনি করেছিলেন, এবং পাকিস্তান সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি বাংলাদেশের প্রতি আনুগত্য তিনি প্রকাশ করেছিলেন। এবং এটা অত্যন্ত সাহসিকতা এবং ঝুঁকির ব্যাপার ছিল। শুধুমাত্র তিনি ওইখানে উই রিভোল্ট বলেননি, পরবর্তীতে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং এইভাবেই তিনি জাতির প্রয়োজনে ইতিহাসে এসেছেন, জনসমক্ষে তিনি এসেছেন। মুক্তিযুদ্ধের সময় আমরা জানি যে তিনি একটা সেক্টর কমান্ডারের হিসাবে দায়িত্ব পালন করেছেন। জেট ফোর্সের
ব্রিগেড কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং সেখানেও তিনি অসামান্য মুক্তিযুদ্ধের রণক্ষেত্রে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করে যুদ্ধ শেষে তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছেন। স্বাধীন বাংলাদেশে তিনি কিন্তু বঞ্চনার শিকার হয়েছেন প্রথমেই। তিনি সেই সময় সেনাবাহিনীতে তিনি সিরিয়ালে 1 নাম্বার থাকা সত্ত্বেও জেনারেল শফিউল্লাহকে সেখানে সেনা প্রধান করা হয়েছিল তাকে বঞ্চিত করে, এবং তিনি কিন্তু সেটা বিনা বাক্যবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সেটা মেনে নিয়েছিলেন। তাকে কুমিল্লাতে পাঠানো হয়েছিল। পরবর্তীতে শফিউল্লাহ সাহেবকে যখন দ্বিতীয়বারের মতো সেনা প্রধান পুনর্নিয়োগ করা হয় সে সময় কিন্তু তাকে বঞ্চিত করে জার্মানিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং এই যে তার প্রতি বিমাতাসুলভ আচরণ, তার প্রতি যে বঞ্চনা, তাকে যে বঞ্চনা করেছিল, তারপরেও তিনি কিন্তু আনুগত্যের সাথে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীতে তিনি দায়িত্ব পালন করেছেন, পেশাদারিত্বের সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। 1975 সালের পট পরিবর্তনের পর যখন একটা জাতির ক্রান্তিকালে আমরা জানি যে 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আবার জাতির একটা চরম ক্রান্তিকালে আবার রাজনৈতিক দৃশ্যপটে তিনি আবির্ভূত হয়েছেন। তিনি সেনা প্রধান হয়েছেন, সেই সময় তিনি সেনা প্রধান ছিলেন। তাকে সেনাবাহিনীর লোকেরা যখন তাকে এই যে সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তখন তাকে নিয়ে আসা হলো, তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট সায়েমের অধীনে তিনি প্রথমে উপপ্রধান সামরিক প্রশাসক, পরবর্তীতে 1976 সালে তিনি সামরিক প্রশাসক এবং 77 সালের এপ্রিল মাসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এবং সেইখানে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার পর আমরা জানি যে একটা রেফারেন্ডামের মাধ্যমে তিনি তার পক্ষে জনগণের মানে সমর্থন তিনি আদায় করেছিলেন এবং পরবর্তীতে তিনি একটা রাজনৈতিক দলও তিনি গঠন করেছিলেন। প্রথমে একটা মানে জাগদল করেছিলেন এবং সেখানে ফ্রন্টের প্রতিনিধি হিসাবে মানে নির্বাচিত প্রার্থী হিসেবে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে 78 সালে তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। জিয়াউর রহমানের রাষ্ট্রপতি হিসাবে বা দেশের 76 সালের পর থেকে তিনি তো বাংলাদেশের রাজনীতির প্রথম বা সরকারের উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে তিনি বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ, আপনি বলেছেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের পরপরই আমরা দেখলাম যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন মানুষ দেখেছিল, সেই গণতন্ত্রকে মানে সংবিধানের 4র্থ সংশোধনীর মধ্য দিয়ে এটাকে কিন্তু গলা টিপেই হত্যা করা হয়েছিল। বাকশাল প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একদলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে রাজনৈতিক দল বিধি প্রবর্তন করে সেইখানে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের এখানে পুনঃপ্রবর্তন বাংলাদেশে সেখানে করা হয়েছিল। 1979 সালে বাংলাদেশে আপনার 73 সালে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সেই জাতীয় সংসদ নির্বাচনের কথা আমরা সকলেই কম বেশি জানি। 79 সালে তিনি আবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, সেখানে বহু রাজনৈতিক দলের অংশগ্রহণে এই জাতীয় সংসদ নির্বাচন হলো। প্রেসিডেন্ট হিসাবে তিনি একজন, আপনি যেটা বলেছিলেন যে আধুনিক বাংলাদেশের রূপকার, জিয়াউর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তিনি একটা বাংলাদেশী জাতীয়তাবাদ, একটা বাংলাদেশী জাতীয়তাবাদ তিনি প্রবর্তন করেছেন। মানে ভাষা এবং সংস্কৃতির পরিবর্তে ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদ তিনি প্রবর্তন করেছিলেন। আমরা আসবো একটু পরে আপনার কাছে। স্যার, আপনার চেষ্টা হচ্ছে 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। কোন দর্শন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান? সরি, কোন দর্শন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন? কিছুটা সম্মানিত অধ্যাপক কিছু আলোকপাত করেছেন এই ব্যাপারে। দেখুন, আমি যেটুকু তাকে কাছে থেকে মোটামুটি কাছে থেকে দেখেছি, তার মূল উদ্দেশ্য ছিল রাজনীতিটা শুধুমাত্র তো তার তথাকথিত রাজনীতিকদের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। কারণ যদি বাংলাদেশের উন্নতি করতে হয়, উন্নয়ন করতে হয়, আর দেশের স্বাধীনতাকে যদি মজবুত করতে হয়, তাহলে পরে এর মধ্যে সর্বসাধারণের সম্পৃক্ততা দরকার। তার আসল উদ্দেশ্যটা ছিল সেটা। দেশ করতে হলে পরেও সবাইকে সঙ্গে নিয়েই করতে হবে। তো তিনি যখন দল গঠন করলেন তখন প্রথমেই বলে যে না, ওই একদলীয় দরকার নেই। এটাও তো জিয়াউর রহমান সাহেব করতে পারতেন, যে ঠিক আছে আমি একটা দল করলাম, বাদ বাকি ওই বাকশালী কায়দায়, বাকি আর কিছু দরকার নেই। বাকশালগণ
অন্যান্য দল টল যা আছে সবই দল, আমার দলই দল এখন। নো, উনি বলেন নো, এটা হয় না। সবাই থাকবে। ওইটাই হলো গিয়া গণতন্ত্রের সূতিকাগার বলবো আমাদের বাংলাদেশে। উনি যে বহুদলীয় গণতন্ত্র যেটা প্রচলন করলেন সব মতপথের লোকজনকে নিয়ে, সব মতপথদের গিয়ে, এবং সেখানে অভূতপূর্ব সাড়া পাওয়া গেল। সবগুলো রাজনৈতিক দলই কিন্তু যাদেরকে এক ইয়েতে সিদ্ধান্তে ইয়ে করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা আবার আসলো, এসে সবাই কাজ করে দেবে। তো আমি যেটুকু দেখেছি তখন ওনার রাজনীতি ছিল যে ক্ষমতায় টিকে থাকার জন্য নয়, বা হ্যাঁ নির্বাচন হবে, নির্বাচনে জয়লাভ করব, করে আবার মন্ত্রী, আবার প্রেসিডেন্ট ইত্যাদি হব, তা নয়। তার ওই মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে কাজের মধ্যে সম্পৃক্ত করা, দেশ গঠনের কাজে, দেশ গড়ার কাজে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, এবং তাতে সবাইকে সুযোগ দেওয়া। এবং তাতে কাছে থেকে দেখে মনে হয়েছে যে উনি তো উনার প্রথমে যে জাগদল করেছিলেন এবং অচিরেই সেটা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করলেন, কোথাও এটা মনে হয়নি, প্রতীয়মান হয় নাই যে এটা নিজে ক্ষমতা আঁকড়ে ধরার জন্যে বা তার দলের কাছে যেন সবাই এসে যোগদান করে, এরকম কোনো কিছু না। মাঠটা খুলে দিয়েছিলেন, উন্মুক্ত ময়দান করে দিয়েছিলেন। এই জন্যেই বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কিন্তু জিয়াউর রহমান সাহেব, এটা কোনো সন্দেহ নাই। জি স্যার, আপনার কাছে আসছি, জিয়াউর রহমানের যে ঐতিহাসিক 19 দফা, সেটা আজও কতটা প্রাসঙ্গিক? দেখুন, জিয়াউর রহমান যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন, তখন তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে একটা স্বনির্ভর দেশ হিসাবে প্রতিষ্ঠা করা। এবং আমরা জানি যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে 1974 সালের দুর্ভিক্ষ, অর্থনৈতিক ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা, দুর্নীতি, লোটপাট, সব কিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা একটা নাবিশ্বাস পরিস্থিতির মধ্যে নিপতিত হয়েছিল। সেইখানে জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে এবং একই সাথে অভ্যন্তরীণ ক্ষেত্রে আমাদের যে বিভাজিত রাজনীতি ছিল বা বিভাজন তৈরি হয়েছিল, সেইগুলো থেকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ করলেন। তিনি অর্থনৈতিক পুনর্গঠনের জন্য তিনি উৎপাদনের রাজনীতি, তার রাজনীতির মূল লক্ষ্য ছিল যে তিনি উৎপাদনের রাজনীতি তিনি শুরু করেছেন। এবং এই উৎপাদনের রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র হিসাবে তিনি 19 দফা কর্মসূচি তিনি প্রবর্তন করেছিলেন, যেটাকে জিয়াউর রহমান নিজে বিপ্লব হিসাবে একটা ঘোষণা করেছিলেন। এবং এই যে 19 দফা কর্মসূচি, সেই 19 দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্রের রাজনৈতিক দর্শন সেখানে ছিল। আমাদের অর্থনৈতিক মুক্তির যে লক্ষ্য, সেইখানে সেই মুক্তির লক্ষ্য ছিল। আমাদের পররাষ্ট্রনীতি কী হবে আমাদের, সেটি ছিল। শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা হবে কি, সেই সবগুলো বিষয় কিন্তু সেখানে এই 19 দফা, ঐতিহাসিক 19 দফা কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এবং একটা রাষ্ট্রকে একটা স্বনির্ভর স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে পরিণত হওয়ার জন্য যে সমস্ত দিক নির্দেশনাগুলো বা যে মূল মন্ত্রগুলো প্রয়োজন, সেই মূল মন্ত্রগুলো জিয়াউর রহমানের রাজনীতির মধ্যে 19 দফা কর্মসূচির মধ্যে ছিল। এবং বাংলাদেশ যেহেতু একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, সেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশকে একটা অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা, বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখা, এগুলো কিন্তু বাংলাদেশের এখনকার যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরও মূল লক্ষ্য। এবং এইটি যদি হয়ে থাকে, তাহলে জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি যেটি ছিল, যেটাকে জিয়াউর রহমান নিজে বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছিলেন, সেটা কিন্তু কেবলমাত্র জিয়াউর রহমানের সমকালে নয়, পরবর্তীতে এমনকি আজকের দিনেও এটা খুবই প্রাসঙ্গিক। এবং জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যে দলটি পরবর্তীতে জিয়াউর রহমানের পর অন্তত পক্ষে তার সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা লাভ করেছিল, সেই সময়েও কিন্তু বিএনপি সরকারের যে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতিগুলো, সেইগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি ছিল, সেই 19 দফা কর্মসূচির
মূল বেস করেই কিন্তু তাদের এই রাষ্ট্র পরিচালনার কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমি বলতে চাই যে একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য তিনি যে মূলনীতিগুলো গ্রহণ করেছিলেন 19 দফা কর্মসূচির মাধ্যমে, তার জীবদ্দশাতে তিনি এইগুলোর সার্থক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে স্বয়ম্বর রাষ্ট্র, একটা স্বনির্ভর রাষ্ট্র এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটা জায়গায় নিয়েছিলেন, এবং সেটি সেই সময়ে যেমন প্রাসঙ্গিক ছিল, আজকের বাস্তবতাও এর প্রাসঙ্গিকতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। যে কথা বলতে চাই অনুষ্ঠানে ফিরছি আলোচনায়, যাচ্ছি মোফাজ্জল করিম স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক চমৎকার ছিল। তিনি বিভিন্ন দেশের সাথে কূটনীতিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে গেছেন। তো তার পররাষ্ট্রনীতি নিয়ে আপনার কাছে জানতে চাই, তার পররাষ্ট্রনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে ওই সময়ে, এমনকি এখনও এমন পর্যায়ে যায় নাই যে আমরা অন্যান্য দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক না রাখলেও চলে। বরং এটা ওই সময়ে এতই প্রয়োজনীয় ছিল, কারণ বাংলাদেশের তখন চারদিকে অভাব অনটন লেগেই আছে। বিভিন্ন প্রকল্প নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অর্থাভাবে হচ্ছে না। আচ্ছা, তো একমাত্র IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এগুলোর উপরে যদি নির্ভর করে থাকতেন, তখন উনি দেখলেন যে মধ্যপ্রাচ্যের যে ধনী দেশগুলো আছে, ওয়াইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগুলো জাস্ট মামুলি ধরনের ছিল। তিনি চাইলেন যে এটাকে উজ্জীবিত করতে। এই জন্যে তিনি বিভিন্ন রাষ্ট্র সফর করলেন, এবং সেই সময়ের মুসলিম রাষ্ট্রপ্রধান অনেকেই বাংলাদেশে এসে সফর করলো। এতে করে দুই মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপিত হয়, আর অর্থনীতির দিক থেকে, আর্থিক সহযোগিতা ইত্যাদির দিক থেকে এটাতে একটা নতুন দিক উন্মোচিত হয় বলা যেতে পারে। সেটা জিয়াউর রহমান সাহেবের দূরদর্শিতার কারণে এটা আমাদের ফরেন পলিসিতে নতুন একটা অধ্যায় শুরু হয়, যেটা পরবর্তী পর্যায়ে যেটাকে আরও টেনে নেওয়া যাওয়া হয়েছে, আরও উন্নতির দিকে গেছে, এবং ফলে বাংলাদেশে বিপুলভাবে সমৃদ্ধ হয়েছে বা উপকৃত হয়েছে বলে আমি মনে করি। জি স্যার, আপনার কাছে আসছি সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষায় জিয়াউর রহমানের ভূমিকাটা আপনার কাছ থেকে শুনতে চাই। কারণ স্বাধীনতার পর থেকে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের একটা নানান ধরনের আনাগোনা ছিল, সেটিকে জিয়াউর রহমান কীভাবে সেই পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষা করেছিলেন? দেখুন, একটু আগে আমি বলেছি যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের শেষের দিকে সংবিধানের আমাদের যে মূল বক্তব্যটা ছিল সেটি হচ্ছে আমাদের জাতীয় পরিচয় যেটি আমাদের, সেটি হচ্ছে বাঙালি, এবং সেই বাঙালি জাতীয়তাবাদ আমাদের ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদ। জিয়াউর রহমান হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি উপলব্ধি করেছিলেন যে এর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে যে অন্য জাতিসত্তাগুলোর বসবাস, বিশেষ করে আপনি যেটা বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বসবাস, যারা নিজেরা জাতিগতভাবে তারা কিন্তু বাঙালি না, কিন্তু এই যে তাদের আমাদের জাতীয় পরিচয় হিসাবে বাঙালিত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে, তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এক ধরনের বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল পরিচয়গত দিক থেকে। তো কারণ তারা কোনোভাবেই নিজেদেরকে বাঙালি হিসাবে পরিচয় দেয়। জিয়াউর রহমান হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি উপলব্ধি করেছেন যে এই বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে বসবাসরত সব জাতিগোষ্ঠীকে আমাদের একটা পরিচয়ের পরিচয়ের সীমায়িত করতে হবে, তাদেরকে পরিচিত করতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং এই প্রচেষ্টার অংশ হিসাবেই তিনি বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সকল ধর্ম, বর্ণ, নৃগোষ্ঠীকে একটা পরিচয় দিলেন, সেটি বাংলাদেশী জাতীয়তাবাদ। এবং এটি আপনি যে বললেন যে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠী যারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলার একটা প্রবণতার মধ্যে ছিল, তাদেরকে প্রথম ঐক্যবদ্ধ করলেন তিনি এর মধ্য দিয়ে। তারপরে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে দেশি বিদেশি ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে আমাদের যারা বিপদগামী হয়েছিলেন তাদেরকে এক ধরনের, আমরা এইটার বাইরেও
প্রয়োজনে সেখানে আমাদের কিছু সামরিক শক্তি প্রয়োগের মধ্য দিয়েও হলেও তিনি বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার স্বার্থে পার্বত্য চট্টগ্রামের মানে যারা ছিলেন বিচ্ছিন্নতাবাদীদেরকে তাদেরকে দমন করে বাংলাদেশ রাষ্ট্রের সংহতি রক্ষা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি সফল হয়েছিলেন। আপনি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।